মুঘল আমলে বাংলার বিখ্যাত সুবেদার শায়েস্তা খান ১৬০০ সালের দিকে শাসক হিসেবে যার খ্যাতি ছড়িয়ে পড়েছিল গোটা ভারতবর্ষে। আজ আমরা জানব তার জ্যেষ্ঠ পুত্র উমেদ খানের ঘনিষ্ঠ সহচর এবং তারই জামাতা রাজা শ্যাম রায়ের ইতিহাস। আরও জানব রাজা শ্যাম রায়ের মনোহর আলী খান হয়ে ওঠার গল্প। দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়ুঠান গ্রাম। দিয়াং পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা এই গ্রামেই ছিল রাজা শ্যাম রায়ের অবস্থান। নবাব শায়েস্তা খান যখন চট্টগ্রাম বিজয় করেন তখন তার প্রধান সেনাপতি ছিলেন তারই জ্যেষ্ঠ পুত্র উমেদ খান। উমেদ খানের সহযোগী সেনাধ্যক্ষ ছিলেন রাজা শ্যাম রায়। এই রাজা শ্যাম রায়ই পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নাম হয় মনোহর আলী খান। মনোহর আলী খান বিবাহের জন্য পাত্রী দেখা শুরু করলে নবাব শায়েস্তা খান তারই কন্যার সাথে তার বিবাহ দেন এবং তাকে নিজ জমিদারির 1/4 দান করেন। জানা যায় আনুমানিক ১৭০০ সালের দিকে গোড়াপত্তন হয় এই জমিদারি। পরবর্তীতে জমিদার মনোহর আলী খান তার জমিদারির কাজ পরিচালনার লক্ষ্যে এই বড়ুঠান গ্রামে প্রতিষ্ঠা করেন একটি জমিদার বাড়ি, যেটির প্রবেশদ্বার দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। আসসালামু আলাইকুম। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়ুঠান গ্রাম থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দাঁড়িয়ে আছি প্রায় ৩৫০ বছরের পুরনো একটি ঐতিহাসিক জমিদার বাড়ির সামনে এবং এই জমিদার বাড়ির ইতিহাসের সঙ্গে জড়িত রয়েছে মোঘল আমলের স্মৃতি। তৎকালীন দিয়াং পাহাড়কে কেন্দ্র করে গড়ে ওঠা এই জনপদের সমৃদ্ধ ইতিহাসের ধারক হিসেবে কিন্তু এই জমিদার বাড়িটি এখানে দাঁড়িয়ে রয়েছে। আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাথে থাকবেন। এই জমিদার বাড়িটি বড়ুঠান মিয়াবাড়ি নামে সর্বাধিক পরিচিত। বিস্তীর্ণ এলাকা জুড়ে গড়ে ওঠা ৩০০ বছরের পুরনো এই জমিদার বাড়িটি প্রায় ৭০ বছর ধরে পরিত্যক্ত। তাই ইট-সুরকির গাঁথুনিতে তৈরি দেয়ালগুলো ছাড়া বিশেষ কিছুই আর বাকি নেই আজ। অথচ ইতিহাস থেকে জানা যায় একসময় বেশ জাঁকজমকপূর্ণ ছিল এই বাড়িটি। প্রতি বছর একবার করে সমস্ত জমিদারির খাজনা আদায় করা হতো এই বাড়িটিতে। তখন উপমহাদেশের বিখ্যাত বিখ্যাত শিল্পীরা উপস্থিত হতেন এই বাড়িতে। তাদের নানান পরিবেশনায় মুখরিত হয়ে উঠত এই বাড়িটি। ৬ কক্ষ বিশিষ্ট দ্বিতল এই ভবনটি এক ধরনের বিশেষ ইট দ্বারা তৈরি। দিয়াং পাহাড়ের বিশেষ লাল মাটি দিয়ে ইটগুলোকে প্রস্তুত করা হয়েছিল। তাই ছাদ সম্পূর্ণরূপে খসে পড়লেও দেয়ালগুলোকে এখনো বেশ মজবুতই মনে হয়েছে। আপনি যখন এই জমিদার বাড়িগুলোর ভেতর দিয়ে হেঁটে যাবেন আপনার কাছে মনে হবে হয়তো এই জমিদার বাড়ির দেয়ালগুলোতে একসময় কত ধরনের কারুকাজিনা ছিল, কত ধরনের মানুষজন এখানে আসা যাওয়া করতেন এবং একসময় বেশ জাঁকজমকপূর্ণই নিশ্চয়ই ছিল, যেহেতু এটি জমিদার বাড়ি। এবং সবচেয়ে বড় কথা, এগুলো কিন্তু আমাদের বাংলাদেশের ইতিহাস কতটা সমৃদ্ধ ছিল তার পরিচয়গুলো কিন্তু বহন করে নিয়ে যায়। তাই আমাদের উচিত এগুলোকে দর্শন করা এবং এগুলোর ইতিহাস সম্পর্কে জানা। মনোহর আলী খানের জমিদারি একসময় হাতিয়া এবং নোয়াখালী পর্যন্ত বিস্তৃত হয়। তখন তার অধীনে ছোট বড় আরো অনেক জমিদার কাজ করতে শুরু করে। দৈনন্দিন কাজের সুবিধার জন্য বাড়িটিতে ধোপা, নাপিত, কাজী, মুহুরি ইত্যাদি নানা পেশাজীবী মানুষ সর্বদা নিয়োজিত থাকতেন। রাজা মনোহর আলী খানের পরিবারকে বলা হয় চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তম জমিদার পরিবার। বুঝতেই পারছেন একসময় তার কতটা প্রভাব প্রতিপত্তি ছিল। রাজা মনোহর আলী খান সম্পর্কে একটি গল্প প্রচলিত আছে। নবাব শায়েস্তা খান একদিন রাজার ক্ষমতা পরীক্ষার জন্য একটি বুদ্ধি আঁটেন। নবাব বলেন, রাজা যদি তার বাড়ির সামনে এক রাতের মধ্যে একটি পুকুর খনন করে তাতে একটি প্রস্ফুটিত পদ্মফুল দেখাতে পারেন তবে তিনি আনন্দিত হবেন। যেমন কথা তেমন কাজ। সকালেই নবাব ঘুম থেকে উঠে দেখতে পান তার বাড়ির সামনে একটি বিশাল দিঘি এবং তাতে প্রস্ফুটিত একটি পদ্মফুল। যেই দিঘিটি আজও রয়েছে চট্টগ্রাম শহরের উত্তরে কমলদহ দিঘি নামে। এমন আরো নানা আশ্চর্যজনক ঘটনা প্রচলিত রয়েছে রাজা মনোহর আলী খানকে ঘিরে। নবাব শায়েস্তা খানের আমল থেকে ১৯তম বংশধর পর্যন্ত এখানে জমিদারি কার্যক্রম পরিচালিত হয়। তবে ৬০-এর দশক থেকে জমিদারের পরিবারের সদস্যরা এখানে বসবাস বন্ধ করে দেন। তারপর থেকেই অবহেলায় অযত্নে নষ্ট হতে থাকে জমিদার বাড়িটির স্থাপনাগুলো। শোনা যায় ধর্মান্তরিত মুসলমান হলেও রাজা মনোহর আলী খান ছিলেন অত্যন্ত ধর্মভীরু। তিনি এই অঞ্চলে কয়েকটি মসজিদও স্থাপন করেছিলেন। বাড়ির সামনে এই সুবিশাল জায়গা এবং পুকুর দেখে সহজেই তার জমিদারি আমলের কিছুটা অনুমান করা যায়। এই গ্রামেরই কিছু মানুষের সাথে কথা হয়েছিল আমার। তারা জায়গাটির ইতিহাসকে বাঁচিয়ে রাখতে স্থাপনাটির দ্রুত রাষ্ট্রীয়ভাবে সংস্কারের দাবি জানান। আমিও মনে করি এই স্থাপনাগুলো যদি এভাবেই অবহেলা আর অযত্নে পড়ে থাকে তাহলে অতি শীঘ্রই আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে আমাদের সমৃদ্ধ ইতিহাস। তাই ইতিহাসের ধারক এবং বাহক হিসেবে এই স্থাপনাগুলোর নিয়মিত সংস্কার প্রয়োজন।
ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। দেখা হবে ইতিহাসের নতুন কোনো আলোচনায়। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।